নমস্কার, টিম থ্রিল চার্জারে আজ আমরা আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন কাহিনী। আগে হ্যাঁ, দীর্ঘ অনেকদিন পরে আবারও তারানাথ তান্ত্রিককে আপনাদের সামনে আমরা পরিবেশন করছি। তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে আপনাদের মধ্যে অনেকেই খুব ভালোবাসেন। সেই কারণে নানান ডিটেকটিভদের ঝড়ের মধ্যে একটু আধটু তারানাথ তান্ত্রিক আশা করি আপনাদের মনে ভালো লাগা যোগাবে। আমাদের আজকের কাহিনী তারানাথ তান্ত্রিক ও কর্ণপিশাচের রক্ত পিপাসা। গল্পের লেখক উদ্দীপ্ত চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর গল্পটি দেওয়ার জন্য। আজকের গল্পের সূত্রধার ও কথকের চরিত্রে আমি অভিক। তারানাথ তান্ত্রিকের চরিত্রে প্রীতম ঘোষ, মুখ্য চরিত্রে প্রাহি, নবস্মিতা, সৃজিতা, অভিক, পূজা, দিব্যেন্দু দাস, বর্ণালী, দীপক এবং আসঞ্চল। শব্দ সংযোজনে সুদেশনা। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের বিশেষ নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন কাহিনী তারানাথ তান্ত্রিক ও কর্ণপিশাচের রক্ত পিপাসা। আরেকটু মা, আরেকটু, এই তো সময় হয়ে এসেছে। আর একটু ব্যথা সহ্য করে নে মা, তারপরেই তো। প্রসূতি ঘরের চট বিছানো চৌকিতে শুয়ে রয়েছে এক নারী। তার পেটটা ঈষৎ ফুলে রয়েছে। একজন বৃদ্ধ পরিচারিকা গোছের মহিলা প্রসব যন্ত্রণায় কাতর সেই মহিলার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠলেন, মারে, নারীদের স্বাদ সম্পূর্ণরূপে আস্বাদনের সময় চলে এসেছে। আমাদের প্রতিটি নারীকেই যে গর্ভধারণের অনুভূতি তথা যন্ত্রণার পীড়া সহ্য করতে হয়। এতেই যে মাতৃত্বের স্বাদ পাওয়া যায় রে মা, এতেই যে স্বাদ পাওয়া যায়। বিছানায় শুয়ে থাকা মহিলাটি এবার কাতর কণ্ঠে বলে উঠল, দাইমা, এ ব্যথা যে আর সইতে পারছি নে। তুমি এই পীড়া নিরাময়ের দ্রুত ব্যবস্থা করো, নইলে যে আমি আর নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। ও মা, এ কি অলক্ষণে কথা বৌমা! তোমার গর্ভস্থ সন্তানের জননী হতে চলেছ তুমি। তোমার যে এই কষ্ট সহ্য করে তাকে পৃথিবীর বুকে আনতেই হবে মা। ধীরে ধীরে সেই নারীর যন্ত্রণা ক্লিষ্ট চক্ষু দুটি জলে ভরে উঠল। কম্পমান হাত দুটি নিজের পেটের উপর বুলিয়ে যেন কার স্পন্দন শোনার চেষ্টা করল। তার মুখে ফুটে উঠল এক পরিতৃপ্তির হাসি। খানিক পরে সেই পরিচারিকা মহিলাটি বাইরে অপেক্ষারত আরেকজন মহিলাকে হাতের ইশারায় গরম জল আনতে বলল। সে চলে যেতেই প্রসব যন্ত্রণায় কাতর সেই মেয়েটির দিকে সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার মুখে ফুটে উঠল এক ব্যঙ্গাত্মক হাসি। বাবা, তুই এত অশান্ত হোস নে, একটু স্থির হয়ে বস দেখিনি। আজ এতগুলো বৎসর বাদে বৌমা মা হতে চলেছে। সেটি এই পরিবার তথা এই গ্রামের পক্ষে কতটা মঙ্গলজনক সংবাদ সেটা নিশ্চয় বুঝিস। তবে ভরা অমাবস্যায় এমন প্রসব যন্ত্রণা এবং সন্তানের ভূমিষ্ঠ হওয়ার মানে কি সেটা তো আমরা সকলেই জানি। তবুও মনের মাঝে এক ক্ষীণ আশা রয়েছে যে এইবার হয়তো আর কোনো অনিষ্ট হবে না। ঠাকুর আমাদের সাথে রয়েছেন যে। গৃহস্বামী শতদল বণিক তার মায়ের কথায় খানিক ঝাঁঝিয়ে উঠে বললেন, আহ মা, এই সময় এমন অমঙ্গলজনক কথা বলো না তো। সাথীর কিচ্ছু হবে না, দেখে নিও।
ওসব অমাবস্যার অশুভ সময় এবং গ্রামের বুকে নেমে আসা অভিশাপের গল্প, যা লোকমুখে প্রচারিত, সেসব আমি মোটেই বিশ্বাস করি না। কলকাতার প্রেসিডেন্সি থেকে স্নাতকোত্তর পাশ করা ছেলে আমি। হ্যাঁ, স্বয়ং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত, আর তাই এসব কুসংস্কারকে মোটেই প্রশ্রয় দিই না, মোটেই না। কবে কি ঘটেছে তার জন্য এসব চিন্তা ভাবনা নিতান্তই বালখিল্য ব্যতীত কিছুই নয়। আমার স্থির বিশ্বাস যে শান্তির এবার এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে। এ কি বললি তুই বাবা? তুই জানিস না ভরা অমাবস্যায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কিরূপ দুর্ভোগ বয়ে আনে? এতে যে প্রায় 50 ঊর্ধ্ব মহিলা কমলিনীর কথায় শহুরে শিক্ষিত পুরুষ শতদল চিন্তাগ্রস্ত মুখে তার মায়ের চোখের দিকে খানিক চেয়ে রইল। তারও যে কপালে চিন্তার রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল, সেটি তার মা কমলিনীর চোখ এড়াল না। সে তার ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, আমি জানি তোর মনে গ্রাম্য কুশিক্ষার কোনো স্থান নেই, কিন্তু গত কয়েক বছর ধরে গ্রামে যে পৈশাচিকতা চলে আসছে সে বিষয় তুইও যে অবগত। তোর চোখের সামনেই অনেক চেনা পরিচিত মহিলাও মারা গিয়েছেন, এবং তারা ঠিক কিভাবে মারা গিয়েছিলেন সেটাও তুই জানিস। মা, আমাদের প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক স্বনামধন্য প্রফেসর রবার্ট ব্রাউনি বলতেন যে প্রতিটি ঘটনার কার্যকারণ এবং কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই রয়েছে। সঠিকভাবে উপলব্ধ জ্ঞান অনুশীলনের মাধ্যমে উপযুক্ত স্থানে প্রয়োগ করলে প্রকৃত রহস্যের সমাধান করা সম্ভব হয়। তবে হ্যাঁ, বিগত কিছু মাস ধরে গ্রামে যেসব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, আমার বহু প্রচেষ্টা সত্ত্বেও তার কোনো সমাধান পাইনি। কিন্তু তার মানে এই নয় যে সবটাই অলৌকিক। তার কথা শুনে এবার কমলিকাও যেন খানিক নিশ্চিন্ত হলেন। তিনি বললেন, দেখ বাবা, আমি খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি। গ্রামের টোলে পণ্ডিত মশাইয়ের কাছে যতটুকু শিখেছিলাম সেটি যথেষ্ট নয়, সে আমিও জানি। তবে বিগত কিছু মাস ধরে গর্ভবতী মহিলার পেট চিরে যেভাবে কোনো এক অপশক্তি তার গর্ভজাত সন্তানকে টেনে নিয়ে রাতের আধারে গা ঢাকা দিচ্ছে, তাতে আমরা সকলেই ভীষণ ভয়ের দিন কাটাচ্ছি। বাবা, তুই বল তো, তোর বিজ্ঞান মনস্ক চিন্তাধারা এ বিষয়ে কি বলে? কেন প্রতিবার যেসব মহিলারা গর্ভে কন্যা ধারণ করে তাদের এরূপ অবস্থা হয় কি করে? বাবা, অদৃশ্য সেই শক্তির মোকাবিলা করতে যে আমরা সকলেই ব্যর্থ। যাকে চোখে এখনো দেখতেই পেলাম না, তাকে বিনাশ করব কি রূপে? কমলিকার কথা শুনে এইবার শতদল দরজার পাশ থেকে একটি মোটা লাঠি আলগোছে হাতে তুলে নিল। কি যেন একটা ভেবে সে তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার ভয়ের কারণ রয়েছে যথেষ্ট, কিন্তু তাই বলে এমন একটি গ্রাম্য সংস্কারকে মুখ বুজে মেনে নিতেও যে পারি না। যদি সত্যিই এমন কোনো প্রহেলিকার আগমন ঘটে থাকে এই নিঝুমপুর গ্রামে, তবে তার বিরুদ্ধে কথা বলবে শতদল বণিকের এই লাঠি। তুমি ঘরে থাকো মা, আমি প্রসূতি ঘরের দিকে যাচ্ছি, দেখি সেখানকার অবস্থা কেমন। সাথীর তো সময় হয়েই এলো বলে। তুমি বললে বলে নিঝুমপুর গ্রামের একমাত্র ধাই রঞ্জনা মাসিকে তলব করেছি, নইলে সময় পেলে আমি গোড়াদের ওই সদর হাসপাতালেই নিয়ে যেতাম। যাকগে, তুমি দৌড় দিয়ে রাখো, আমি খানিকক্ষণের মধ্যেই এসে তোমায় সুখবর দিচ্ছি।
কমলিকার সন্ত্রস্ত মুখের সামনে তাকে কোনো কথা বলতে না দিয়ে শতদল হন হন করে এগিয়ে চলল বাড়ি থেকে খানিক দূরে অবস্থিত প্রসূতি ঘরের দিকে। হঠাৎ সে শুনতে পেল এক নারী কণ্ঠের তীব্র আর্তনাদ। এ তো সাথীর গলা বোধ হচ্ছে। সে কি তবে এখনো প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে? চিন্তিত মুখে যখন সে প্রসব ঘরের বাইরে এসে দাঁড়ালো, নিকষ কালো রাতের নৈস্তব্ধতা খান খান করে সেই ঘরের ভেতর থেকে ভেসে এলো এক পৈশাচিক হুঙ্কার। শতদল স্থান কাল সমস্ত কিছু ভুলে এক হ্যাঁচকা টানে প্রসব ঘরের দরজা খুলে যেই দৃশ্য দেখলে তাতে সে হতবিহবল চোখে স্থানুবৎ দাঁড়িয়ে রইল। ঘর জুড়ে একটি নারীর ছিন্ন ভিন্ন লাশ পড়ে রয়েছে। তার চোখের কোটর দুটি শূন্য, যেন এই মাত্র কেউ প্রবল আক্রোশে সেই চোখের দুটি ছিনিয়ে নিয়ে গিয়েছে। ঘরটা একদিকে কাত করা, হাত পাগুলো পেছন দিকে বাঁকানো অবস্থায় সে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। সম্বিত ফিরতেই এবার তার চোখ গেল শুয়ে থাকা স্ত্রী স্বাতীর দিকে। সে দেখতে পেল তার চোখ দুটি বিস্ফারিত, পা দুটো ফাঁক করা, এবং সেই স্থান হতে নির্গত হচ্ছে টাটকা লাল রক্তের ধারা। পেটের কাছটায় আড়াআড়িভাবে চেরা তার, এবং সেখান থেকে বাইরে বেরিয়ে ঝুলছে পেটের নাড়ি ভুঁড়ির অংশ। সে যে আর জীবিত নেই সেই বিষয়ে নিশ্চিত শতদল, কিন্তু তার এমন অবস্থা করল কে? সে তার স্ত্রীর মৃতদেহ বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠতেই হঠাৎ সে অনুভব করল একটা ঠান্ডা হাত যেন সাপের মতো তার গোটা শরীরকে পেঁচিয়ে ধরেছে। শতদল চোখ মেলতেই দেখতে পেল স্বাতীর পেটের অংশ থেকে দুটি হাত তাকে জড়িয়ে ধরেছে। মৃত্যুর হিম শীতল আলিঙ্গনে তার গোটা শরীরটা একবার কেঁপে উঠল যেন। সে তৎক্ষণাৎ তার স্ত্রীর মৃত শরীরের ওপর থেকে উঠে বসার চেষ্টা করতে এবার তার স্ত্রী চোখ মেলে চাইল। তার চোখের মনি সাদা, মুখের ওপর ফুটে উঠেছে শত শত কাটা দাগ, যেন কেউ এই মাত্র প্রবল আক্রোশে তার সারা মুখ জুড়ে ছুরি চালিয়েছে। সে এবার তার স্বামীর মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত খসখসে কিন্তু পুরুষ কণ্ঠে বলে উঠল, বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে, তুই নিজের জ্ঞান লব্ধ বিচারণ ক্ষেত্র ভুলতে বসেছিলিস। কি যেন বলে ঘর থেকে বেরিয়ে এসেছিস? আমায় হত্যা করবি তুই? মার দেখি আমায়, দেখি তোর ক্ষমতার নিদর্শন। এই বলে সেই নারী ভুঁড়ি বার করা স্বাতীর মৃতদেহটি হঠাৎ উঠে বসে শতদলের কাঁধের কাছটায় তার লাল জিভ বাড়িয়ে একবার চেটে নিল। এরপর সে তার মুখটা হা করল। শতদলের দুই বিস্ফারিত চোখের কালো তারা প্রত্যক্ষ করল সেই মুখের ভিতর দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। এরপর সেই নারী পুরুষ কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে এক পৈশাচিক হুঙ্কার দিয়ে কামড়ে ধরল তার ঘাড়, ঠিক যেভাবে বনের রাজা বাঘ তার শিকারের গর্দানে কামড় বসিয়ে তুলে নেয় খাবলা খাবলা মাংসপিণ্ড। ঠিক সেভাবে শতদলের ঘাড় থেকে এক খাবলা মাংস তুলে নিয়ে পরম তৃপ্তিতে একটা ঢেঁকুর তুলল সে। স্বাতীর শরীরটা আবারও একবার পূর্ব অবস্থায় ধপ করে বিছানায় পড়ে গেল। সেই শরীরের পেটের চেরা জায়গা থেকে একটি কালো ধোয়ার কুণ্ডলী বাইরে বেরিয়ে গেল। ঘরে পড়ে রইল তিনটি ক্ষতবিক্ষত প্রাণহীন মৃত শরীর। তবে মাটিতে উপুর হয়ে শুয়ে থাকা মেয়েটি ঠিক কে সেটি ঠাহর করার মতো অবস্থা রইল না। ঘরে থাকা বাকি দুই ব্যক্তির কারণ তারা যে আধারের করাল গ্রাসে বিলীন হয়ে গিয়েছে। সারাদিনের কর্মব্যস্ত জীবনের মাঝে কেটে গিয়েছে গোটা একটা দিন। শহরের অগুন্তি মানুষের ভিড় ঠেলে
আমি এগিয়ে চলেছি ধর্মতলার ফুটপাত ঘেঁষা দোকানগুলোর দিকে লক্ষ্য রেখে। আসলে আমার গিন্নি মানে আপনাদের সকলের প্রিয় বৌঠান চৈতির আজ জন্মদিন। তাই ভাবলাম পুষ্পস্তবক এবং একখানি লাল পেড়ে শাড়ি দিয়ে যদি গিন্নির মানভঞ্জন করা যায় আর কি। আসলে কাল বেশ একচোট দাম্পত্য কলহের ঝড় বয়ে গিয়েছে আমার উপর দিয়ে। কাল রাতে যখন চৈতি এসে আদুরে গলায় জিজ্ঞেস করছিল যে আজকের এই বিশেষ দিনটি আমার মনে আছে কিনা, তখন ছাপোষা গৃহস্থ স্বামীর মতোই বলে উঠেছিলাম, কেন, কাল কি কোনো বিশেষ দিন? ব্যাস, তারপরই তো বিধ্বংসী এক ঝড় আছড়ে পড়েছিল আমার উপর। আজ সকালে তো বাপের বাড়ি চলে যাওয়ার হুমকিও শুনে এসেছি। অগত্যা আর কি করা। আসলে এই স্বামী ব্যাপারটা ওই অনেকটা গৃহপালিত পশুর মতো, বুঝলেন কিনা? স্মৃতির জাবর কাটতে কাটতে ঘরের মালিক থরি মালকিনকে খুশি রাখার সর্বোত্তম পন্থা হলো তার জীবনের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জ্ঞাপন এবং সর্বোপরি উপহারে সমাদৃত করা। তাছাড়া আমার মাথায় আরও একটি ভাবনা এসেছে বই কি। তারানাথ তান্ত্রিকের একমাত্র সুকন্যা, আমাদের সকলের আদরের চারিমা প্রায়শই রাঙা আলতা সিঁদুরের বায়না করে। প্রত্যেকবার দেব দেব করে আর দেওয়া হয়ে ওঠে না। তাই আজ এসেছি যখন, তখন সমস্ত জিনিসগুলো কিনে একেবারে বাড়ি ঢুকবো, এই আমার একান্ত ইচ্ছা। তবে মানুষ ভাবে এক আর হয় আরেক। ফুল কিনে সবে গুটি গুটি পায়ে একটি শাড়ির দোকানে চলেছি, ঠিক এমন সময় একটি চেনা পরিচিত গলায় ডাক শুনে পেছনে ফিরতেই দেখি কিশোরী হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমায় দেখে সে বলল, কি বিভূতি, আজ এই দ্বিপ্রহরে ধর্মতলার মোড়ে যে কি ব্যাপার? আমি একগাল হেসে জবাব দিলাম, আরে কিশোরী যে, তোমায় এই সময় এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। আসলে আজ তোমার বৌঠানের জন্মদিন কিনা, তাই ভাবলাম ওর জন্য কিছু উপহার কিনে নিয়ে যাই। তাছাড়া চারিমায়ের জন্যেও আলতা এবং সিঁদুর কেনার ইচ্ছাও রয়েছে। মেয়েটিকে বিয়ের পর যখন শেষবার দেখেছিলাম, সে আমার কাছে এক প্যাকেট লাল আলতা এবং সিঁদুরের বায়না করেছিল। দেব দেব করেও দেওয়া হয়ে উঠছিল না। তাই ভাবলাম ধর্মতলা এসেছি যখন, কিনেই নিয়ে যাই। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তা আজ একবার যাবে নাকি মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়ি? সবে তো 4টে বাজে, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তাছাড়া মটলেন এখান থেকে কাছেই, যেতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রস্তাবটা শুনে আমিও লাফিয়ে উঠলাম। হিসেব করে দেখলাম ঠাকুরমশাইকে দর্শন করে তার হাতে চারিমায়ের জন্য কেনা আলতা সিঁদুর দিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হলেও গিন্নি উপহারগুলো হাতে পেলে খুশিই হবে। তাছাড়া তারানাথের বাড়ি গেছিলাম শুনলে বোধহয় রাগ করবে না। অগত্যা সমস্ত জিনিসপত্র কিনে যখন ট্রামে উঠলাম, আমার হাত ঘড়ি জানান দিচ্ছে সময় 4:45। মঠ লেনে তারানাথের বাড়ির সামনে এসে দৌড়ে কড়া নাড়তেই দেখি নববধূর বেশে চারিমা দরজা খুলে দিল। তাকে দেখে আমি উচ্ছ্বসিত স্বরে বলে উঠলাম, চারিমা, শ্বশুরবাড়ি থেকে কবে এলে? চারিমা আমার দিকে চেয়ে একগাল হেসে জবাব দিলে, এই তো এই কদিন হলেও এসেছি। এখন থেকে বেশ কিছু মাস বাবার কাছেই থাকবো কাকাবাবু। কথাটা শুনে আমার কেন জানি না মনের মধ্যে প্রশ্ন জাগলো। কারণ যার বিয়ে হয়েছে মাত্র 2 বৎসর, সে স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে কয়েক মাস বাপের বাড়ি এসে কেন থাকবে, সেই বিষয়টি ঠিক ঠাহর করতে পারলাম না। তবে কোনো প্রশ্নও করলাম না। আমার ব্যাগের ভেতর থেকে ওর জন্য কেনা আলতা সিঁদুরের কৌটো দুটি এগিয়ে দিতেই সে খুশিতে বলে উঠল, আপনার মনে আছে কাকাবাবু? হ্যাঁ মা, তুমি আমাদের সকলেরই খুব প্রিয় এবং স্নেহের পাত্রী। ব্যস্ততার মাঝে এতদিন আনতে পারিনি, তবে আজ মনে করে এনেছি। আচ্ছা, ঠাকুরমশাই কি ঘরে আছেন? চারিমা জবাব দিল, হ্যাঁ, বাবা তো ঘরেই আছেন। আপনারা ভেতরে যান, আমি এক্ষুনি চা জল খাবারের ব্যবস্থা করছি। আমরা ঘরে ঢুকতেই দেখতে পেলাম তারানাথ তান্ত্রিক নিজ আসনে উপবিষ্ট হয়ে বসে রয়েছেন। তার দক্ষিণ হস্ত পাশে রাখা ত্রিশূলটির ওপর বিদ্যমান এবং অপর হাতটি বরাভয়ের মুদ্রার কোলের ওপরে স্থির।
অর্ধ নির্মিলিত অক্ষিদ্বয়ের মাঝে কপালের ঠিক মধ্যবর্তী স্থানে প্রকাশ পাচ্ছে এক তীব্র জ্যোতি। কপালে ছাই দিয়ে আঁকা হয়েছে ত্রিনয়ন এবং পরনে রক্তাম্বর। পাশে একটি ধুনির নিভু নিভু আগুনে দগ্ধ হচ্ছে এক টুকরো কর্পূর। ধীরে ধীরে তারানাথ চোখ মেলে তাকালেন এবং আমাদের দেখে বলে উঠলেন, ও, তোমরা এসে পড়েছ দেখছি। আজ যে একটা বিশেষ দিন। কিশোরী কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আজকে বিশেষ দিন ঠাকুরমশাই? তারানাথ কিশোরীর এই প্রশ্নের উত্তরে জবাব দিলেন, আমি খানিক আগে পর্যন্ত এক বিশেষ ধ্যানে বিলীন হয়েছিলাম। আমি স্বয়ং মধুসুন্দরী দেবীর আরাধনা করছিলাম, কারণ চারি মাঝে 2 মাসের অন্তঃসত্ত্বা। আর তোমরা হয়তো জানো না যে গর্ভবতী মহিলাদের ওপর অশুভ শক্তির কুদৃষ্টি সবচেয়ে বেশি পড়ে। তাদের লক্ষ্য হয় গর্ভে বেড়ে ওঠা সন্তানদের ক্ষতি সাধন করা। তাই আমি মধুসুন্দরী দেবীর শস্ত্র পাঠ করে সমস্ত অশুভ শক্তির দ্বারা যাতে চারিমা এবং গর্ভজাত সন্তানের কোনো ক্ষতি সাধন না হয় সেই প্রচেষ্টায় মগ্ন ছিলাম। এছাড়াও সেই সন্তানের মঙ্গল কামনায় আজ আমি ব্রত রেখেছি। তারানাথের কথা শুনে খানিক আশ্চর্য হয়ে এবার আমি বলে উঠলাম, ঠাকুরমশাই, দুষ্ট আত্মা কিংবা অশুভ শক্তির দ্বারা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি হতে পারে? আমি শুনেছি প্রতিটি সন্তানের মধ্যেই স্বয়ং ঈশ্বরের বাস, আর অশুভ শক্তি কিংবা অতিপ্রাকৃতিক শক্তির সাধ্য কি যে তার সন্তানের কোনরূপ ক্ষতি করে? তারানাথ আমার দিকে চেয়ে বললেন, বিভূতি, স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মলগ্নে যে দিব্যবাণী ঘোষিত হয়েছিল তার ফলে তার মাতুল কংসের দ্বারা বারংবার স্বয়ং প্রভু নিজে বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে স্বয়ং বিষ্ণু তাকে রক্ষা করে। আর ঠিক সেইভাবেই জীবনের প্রথম অবস্থাতেই ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়ে দেয় যে তাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করে। তবে একবার এমন এক ঘটনার মুখোমুখি হয়েছিলাম বটে, যেখানে শুভ শক্তি ও সাময়িক সময়ের জন্য অশুভ শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। কালের নিয়মে হারিয়ে গিয়েছিল সদ্যজাত শিশুদের প্রাণের অস্তিত্ব। এই বিষয়গুলো অনেকটা সূর্যের প্রখর আলোক রশ্মিকে কালো মেঘের আড়ালে ঢেকে দেওয়ার মতো বলতে পারো। তবে সত্য সর্বদাই ধর্মের পথে চলে, বুঝলে? তোমরা তাকে অধর্ম কিংবা অসৎ পথে পরিচালনা করার ফল হয় ধ্বংসাত্মক। তারানাথের মুখে এমন কথা শুনে আমাদের জ্ঞানেন্দ্রিয় তথা কৌতূহলী মনের মাঝে জন্ম নিল সেই ঘটনাটি জানার তীব্র বাসনা। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, এমন কোনো ঘটনার বিষয় যদি আমাদের আলোকপাত করেন তাহলে আমাদের শূন্য জ্ঞান ভাণ্ডার প্রকৃতই পরিপূর্ণতা লাভ করত। আপনার নিকটে এরূপ বিবৃত শুনতে, এই ঘটনা শুনতে বড়ই স্বাদ জেগেছে। দয়া করে যদি আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা তুলে ধরেন তাহলে আমাদের এই সন্ধ্যাকালীন বৈঠক পূর্ণতা লাভ করত। দেখো হে কিশোরী, তুমি মুখে যতই বলো যে আমার জীবনের বহুল ঘটনা সমৃদ্ধ অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরলে তোমরা কিংবা বিভূতির কৌতূহল নিবৃত্ত হয় কিংবা মনের অপূর্ণতা হ্রাস পায়, তবুও প্রকৃত সত্য এটাই যে এই সকল কাহিনী তোমাদের মনোরঞ্জনের খোরাক মাত্র। কারণ ওই যে কথায় আছে না, যাহা আছে ভাণ্ডারে তাহাই ব্রহ্মাণ্ডে। এর প্রকৃত অর্থ এটাই
তোমার মস্তিষ্ক তথা মনের ভেতরে যে প্রশ্ন পরিব্যাপ্ত রয়েছে সে একই বিষয়বস্তু তুমি চর্মচক্ষে উপলব্ধি করো। অর্থাৎ যত স্বল্প জ্ঞান ততই তোমাদের দৃষ্টিভঙ্গি তথা মানসিক স্থিতি হবে। ঠিক একইভাবে যাহা নেই ভাণ্ডারে তাহা নেই ব্রহ্মাণ্ডে। অর্থাৎ যেই জ্ঞান তোমার জীবন হতে লব্ধ করনি তাকে চাইলেও তুমি দেখতে পারবে না বা দেখতে চাইবে না। তাছাড়া কিশোরী তো আমার বলা গল্পগুলোই লিপিবদ্ধ করে বইয়ের আকারে প্রকাশিত করে। তাতে তার লাভও হয় সেই বিষয়ে আমি ইতিপূর্বে জ্ঞাত হয়েছি বটে। সে যাই হোক, তোমরা একটু বসো বলো, আমি দেখি খাবারের আয়োজন কতটা কি করতে পারি। আজ উপবাস, তাই একেবারে রাতেই আহার গ্রহণ করব। আজকের এই সন্ধ্যা বৈঠকে আড্ডার জলযোগে তোমাদের সঙ্গ দিতে পারবো না। অতি দৃঢ়তার সাথে কথাগুলো বলে তারানাথ রন্ধনশালার দিকে অগ্রসর হলেন। আমি আর কিশোরী হতবিহবল দৃষ্টিতে খানিক সময় একে অপরের দিকে চেয়ে রইলাম এবং তারপর চোখের ইশারায় কিশোরীকে বারান্দায় যেতে বললাম। বারান্দায় গিয়ে পকেট থেকে একটা পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করে একমুখ ধোঁয়া ছেড়ে বললাম, তারানাথের কাছ থেকে কোনো বিষয় গোপন করা এতটা সোজা নয় কিশোরী। তিনি ভালো মতোই জানেন যে এই সকল কাহিনীকে আমরা গল্প ভেবেই শুনে এসেছি, তবে তার যে কিছু তন্ত্র ক্ষমতা রয়েছে সেই বিষয়ে আমি নিশ্চিত। তুমি কি বলো? কিশোরী সিগারেটে বুক ভরে একটা টান দিয়ে বললে, দেখো ভাই বিভূতি, গল্প না সত্যি সেসব বিষয়ে মতবিরোধে যাব না, কারণ আমাদের ভৌত শরীর যে সকল ঘটনার সাক্ষ্য বহন করেনি। তবে হ্যাঁ, এটি সত্য যে তার ঘটনাবলী ছাপার অক্ষরে প্রকাশিত করে এই যুদ্ধের বাজারে কিছু অতিরিক্ত উপার্জন করেছি বটে। আমাদের কথোপকথনের মাঝে খুব খুব শব্দ শুনে বুঝলাম তারানাথ ঘরে এসে উপস্থিত হয়েছে। সাথে চারিমা। চারির হাতে ধরা রয়েছে এক জামবাটি ভর্তি মুড়ি মাখা, সাথে 2 পেয়ালা ধুমায়িত চা। খাবারগুলো আমাদের সামনে পরিবেশন করে চলে যেতেই তারানাথ তার নিজের আসন গ্রহণ করলেন। আমাদের দিকে চেয়ে বললেন, সময়ের সাথে সাথে ইতিহাস থেকে যায় কর্তমাক্ত শৈবালের স্তরে, কিন্তু পড়ে থাকে কিছু অসহায় মানুষের দীর্ঘ নিঃশ্বাস। মৃত্যুর বিষয়ময় করাল গ্রাসের নির্লিপ্ত মানবিকতা শুধুই স্তম্ভিত হয়ে দেখতে থাকে। তাদের যে কিছুই করার থাকে না। সেই সময় আমার বয়স কতই বা হবে? ওই ধরো জীবনের মধ্যকাল উত্তীর্ণ হয়ে সবে মাত্র বয়সন্ধির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। বয়স প্রায় 40 উত্তীর্ণ হলেও দেহে মনে তখনও যৌবনের স্বাদ। যৌবনের প্রাককালে যখন তন্ত্রবিদ্যার গুহ্যবিদ্যা আয়ত্ত করেছিলাম, সেই সব আমারই নানান অপকর্মের কারণে হ্রাস পেতে শুরু করেছে। তবে হ্যাঁ, আমি সামান্য অর্থ উপার্জনের জন্য কিছু শক্তির অপব্যবহার করতে বাধ্য হলেও কোনোদিনও আমার দ্বারা কারোর ক্ষতি সাধন হয়নি। গ্রামের বাড়ি ছেড়ে সবে মাত্র কলকাতার ওই মঠতলা লেনের বাড়িতে এসে জ্যোতিষচর্চা, ভাগ্য গণনা এবং ভবিষ্যতের জীবন ধারার আগাম ইঙ্গিত সহ নানান বিষয় তাবিজ মাদুলি দেওয়া শুরু করেছি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে পয়সার বেশ খানিকটা জমেও উঠেছে। চারিমা তখন খুবই ছোট। একদিন দ্বীপ্রহরে জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ্দুরে দাওয়ায় বসে রয়েছি, ঠিক এমন সময় দেখতে পেলুম একটি হাতে টানা রিকশায় চেপে একজন ভদ্রলোক এসে আমার বাড়ির সামনে নামলেন। তার মধ্যে খানিক ইতস্তত ভাব লক্ষ্য করলাম বটে,
তবে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করলাম না। খানিক পরে এদিক ওদিক চাইতে চাইতে আমার সামনে এসে পড়লেন। মহাশয়, আমি অনেক দূর থেকে আসছি এবং তারনাতান্ত্রিক মহাশয়ের দর্শন প্রার্থী। আপনি কি বলতে পারবেন তার নিবাস এই স্থানে কোথায় রয়েছে? আসলে অনেকক্ষণ ধরে এদিক সেদিক ঘুরে চলেছি, কিন্তু সঠিক ঠিকানা না থাকায় তার সন্ধান পাচ্ছি না। কেন জানি না, তবে সেই সময় আমার মনে খানিক কৌতুক তথা কৌতূহল একই সাথে জন্ম নিল। আমি খানিক মজার ছলেই তাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনার অবস্থা প্রকৃতই উপলব্ধি করতে পারছি। আপনার ঘরমাক্ত কলেবর জানান দিচ্ছে যে পথযাত্রায় আপনি ভীষণ ক্লান্ত এবং বিধ্বস্তও বটে। আমার একান্ত অনুরোধ, যদি খানিক সময় এই গরিবের ভিটেতে এসে বিশ্রাম গ্রহণ করে তবে অতিশয় বাধিত হব। এরপর তাকে আর কোনো বিষয় অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে দাওয়া ছেড়ে উঠে দাঁড়ালাম। ঠিক তক্ষুনি আমি সরে যেতেই দরজার ওপর খোদিত থাকা নাম, পদবি এবং পেশার বিষয়ে প্রত্যক্ষ করে তার চোখে দেখা দিল খুশির ঝিলিক। আমি স্মিত হেসে তাকে ঘরের ভিতর আহ্বান জানালাম। ঘরে প্রবেশ করে আমরা নিজ নিজ আসন গ্রহণ করতেই সেই ভদ্রলোক আমার চোখের দিকে এক করুণ দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি যে তারানাথ চক্রবর্তী সেই বিষয়ে নিশ্চিত হলাম, তবে শুনেছি আপনি ত্রিকালদর্শী এবং পণ্ডিত ব্যক্তি। এছাড়াও আপনি তমগুণ বিশিষ্ট গুহ্য তন্ত্রশক্তি বিশিষ্ট এক মহাতান্ত্রিক। তাহলে আপনি নিশ্চয়ই জানেন আমার হেতায় আগমনের হেতু কি। আমি বুঝতে পারলাম তিনি আমায় পরখ করে নিতে চাইছে। বিষয়টিতে আমি বিশেষ মাথা ঘামালাম না, কারণ স্বভাবতই এখনকার দিনে মিথ্যাচার, মিথ্যা ভাষণ এবং নিম্নমানের তান্ত্রিকের সংখ্যাই বেশি। উচ্চ কোটির সাধক কজনই বা রয়েছে। আমি আর বাক্য ব্যয় না করে তার ললাটের ঠিক মধ্যভাগে বৃদ্ধাঙ্গুলি স্থিত রেখে চোখ বন্ধ করে খানিক সময় বসে রইলাম। এটিও তন্ত্রবিদ্যার এক গুহ্য ক্রিয়া, যাকে তন্ত্র পুরাণে সংযোগ স্থাপন এবং প্রবাহন রূপে আখ্যা দেওয়া হয়েছে। আমি আমার মস্তিষ্কের তরঙ্গ স্রোত প্রবাহিত করে সেই ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করলাম। খানিক পরে আমার চোখের সামনে ফুটে উঠল অতীতের ছায়াচিত্র। আমি দেখতে পেলাম সেই ব্যক্তির ক্রন্দনরত শরীরটি। দুই চোখ জুড়ে ঠিকরে বেরুচ্ছে বিস্ময়। দেখতে পেলাম প্রসব যন্ত্রণায় কাতর এক শয্যাশায়ী মহিলাকে, যার হাত দুটো শক্ত করে ধরে রয়েছে সে। চোখের জল তার বাঁধ মানছে না, তবে সেই জল যে কোনো শুভ ইঙ্গিত বহন করছে না সেই বিষয়ে আমি নিশ্চিত। এরপর দেখতে পেলাম এক অপার্থিব দৃশ্য। একটি ঘরের মেঝেতে পড়ে রয়েছে একটি ছিন্ন ভিন্ন মৃত শরীর। শরীরগুলোর মাংসকে যেন খুবলে খুবলে খেয়েছে কেউ। তাদের চোখের স্থানটি একেবারে শূন্য। এরপরই আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু ততক্ষণে আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছিলাম সেই অর্থে এই ব্যক্তির স্ত্রী অন্তঃসত্ত্বা এবং কোনো কারণে তার স্ত্রী এবং স্বামী দুজনেই ভীত। এরপর যা দেখলাম তার মানে করলে দাঁড়ায় যে অদূর ভবিষ্যতে উভয়েরই প্রাণ সংশয় রয়েছে। তাদের শিয়রে যে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে করাঘাত করছে। আমি চোখ মেলে তার দিকে খানিক সময় তাকিয়ে
বললাম, মহাশয়, আপনার স্ত্রী গর্ভবতী, তাই প্রথমেই আমি আপনাকে শুভেচ্ছা জানাই। তবে আপনার স্ত্রী এবং আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণ সংশয় রয়েছে, যার মধ্যে আপনি নিজেও কিন্তু রয়েছেন। আপনার সন্ত্রস্ত চাহনি সেই কথা পূর্বেই ব্যক্ত করেছে, বাকিটা আমি আমার প্রবাহন শক্তির দ্বারাই জানতে পেরেছি। এইবার আপনি আপনার পরিচয় এবং নিবাস দুই বিন্দুমাত্র মনে কোনো কুণ্ঠাবোধ না রেখে আমার নিকট ব্যক্ত করতে পারেন। এরপর তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই কাঁদতে শুরু করলেন। পবিত্র গঙ্গার জলের মতন স্বচ্ছ ধারায় বর্ণহীন জলের ক্ষীণ ধারা তার গাল বেয়ে চিবুক স্পর্শ করল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, মহাশয়, আপনি দয়া করে ভেঙে পড়বেন না, সবটা আমায় খুলে বলুন, না হলে আপনার সাহায্য ছাড়া আমি আপনাকে বাঁচাতে পারবো না। এরপর তিনি চোখের জল মুছে আমায় যে ঘটনাটি বলেছিলেন পুঙ্খানুপুঙ্খ বিবৃতি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তিনি আমায় বললেন, ঠাকুরমশাই, আপনার শক্তির উপরে আমার যে অবিশ্বাস ছিল সেটা সত্যি নয়। আসলে ইতিপূর্বে বহু তান্ত্রিক সন্ন্যাসী আমাদের গ্রাম নিঝুমপুরে এসে এই সমস্যার সমাধান করার বৃথা চেষ্টা করে নিজেদের প্রাণহানির কারণ নিজেরাই হয়েছেন। কারণ তাদের ছিল নিজের শক্তির প্রতি দম্ভ এবং আত্ম অহম্বোধ। তবে আপনার তন্ত্রশক্তির খানিক পরিচয় পেয়ে বড়ই নিশ্চিন্ত বোধ করছি। আমার নাম শ্রী বলাকর মাহাতো এবং এই নিঝুমপুরের এক হতভাগ্য গ্রামবাসী। ঘটনাটি বলার পূর্বে আমি পূর্বের কিছু ঘটনা ব্যক্ত করতে চাই ঠাকুরমশাই। পূর্ব মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম এই নিঝুমপুর। আমাদের পূর্বোক্ত জমিদার শ্রী রাধারমন বাবুর রাজ অনুগ্রহে আমরা বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। ইংরেজ সরকারের আধিপত্য বিস্তারের ফলে আপনি তো জানেন দেওয়ানি প্রথা লুপ্ত প্রায়, কিন্তু তবুও জমিদার রাধারমন বাবু ছিলেন প্রতাপশালী জমিদার। তিনি ইংরেজ বাহাদুরের অতিরিক্ত কর আদায় এবং তার অধীনস্থ থাকার প্রস্তাবকে পৃষ্ঠ প্রদর্শন করিয়ে দাপটের সাথে এতকাল যাবৎ আমাদের মাথার উপরে ছিলেন। তবে তিনি মারা যাওয়ার পর থেকেই এরূপ ঘটনার সূত্রপাত হয়। জমিদার রাধারমন বাবুর একমাত্র পুত্র কানাইলাল ছিল বাবার একদম বিপরীত চরিত্রের। তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও ভিন্ন নারীর সংসর্গে লিপ্ত ছিলেন। প্রতি রাত্রে নতুন নারীর শরীর না পেলে তিনি তৃপ্ত হতেন না। গিন্নিমা অর্থাৎ কানাইলালের স্ত্রী প্রভাবতী মহিষী নারী ছিলেন বলছি তার কারণ আমি সমস্ত ঘটনার পর আপনার নিকট বলবো। তিনি এই মুহূর্তে যে কোথায় সেটা কেউ জানে না। যাই হোক, এমন এক অরাজকতার মুহূর্তে একসময় জমিদার বাড়িতে একদিন বেজে উঠল শঙ্খ এবং উলুধ্বনি। জানা গেল জমিদার গিন্নি প্রভাবতী অন্তঃসত্ত্বা। খুশির মহল ছেয়ে গেল সারা নিঝুমপুর গ্রামে। সকলেই খুশি যে জমিদার বাড়ি তার পরবর্তী বংশধর পেতে চলেছে। গ্রামে ঘোষণা করা হলো সন্তানের জন্মগ্রহণ হওয়ার দিন থেকে টানা 1 সপ্তাহ ব্যাপী জমিদার বাড়ির প্রাঙ্গণ সবার জন্য খুলে দেওয়া হবে এবং 2 বেলা প্রত্যেকে পেট ভরে গ্রহণ করবে রাজকীয় সুস্বাদু খাদ্য। যেদিন জমিদার বাবু স্ত্রীর সন্তান পৃথিবীর মুখ দেখল, সেদিন তাকে দেখার জন্য গোটা গ্রামের লোক অপেক্ষা করছিল। সেদিন সেখানে আমিও ছিলাম। হঠাৎ প্রসূতি ঘর থেকে ধাইমাকে বেরিয়ে জমিদার বাবুর কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলতে শোনা গেল। আমি এবং উপস্থিত সকলেই দেখলাম জমিদার পুত্র কানাইলাল হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে প্রসূতি ঘরের দিকে। খানিক সময় বাদে তিনি বাহিরে এসে প্রহরীদের নির্দেশ দিলেন যাতে এই মুহূর্তে সকলকে বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রহরীদের কথা মতো আমরা সকলে জমিদার বাড়ির প্রাঙ্গণ ত্যাগ করলাম বটে, তবে সকলের মনেই একটা খটকা রয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা প্রত্যেকে হতবিহ্বল হয়ে পড়েছিলাম, তবে সত্য উদ্ঘাটন করতে পেরেছিলাম তার অনেক পরে গিয়ে। জমিদার বাড়িতে যেই চাকর কাজ করত সে ছিল আমাদেরই গ্রামের একজন। তার মুখে কানাঘুষো শুনতে পেয়েছিলাম যে ওই দিন জমিদার গিন্নি যার জন্ম দিয়েছিলেন তিনি ছিলেন এক কন্যা সন্তান। তবে তার মুখাবয়ব ছিল অস্বাভাবিক রকমের, ঠিক যেন স্বাভাবিক মানুষের মতন নয়।
তার চোখের বর্ণ সাদা এবং চোখ দুটি মণিহীন। মাথায় দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে একটি করে ছোট শিং এবং হাত পাগুলি ঈষৎ লোমশ। নির্ধারিত লিঙ্গ পরিচয় অনুযায়ী সে এক কন্যা সন্তান, এতে সন্দেহ নেই। তবে এরূপ পৈশাচিক রূপ দেখে উপস্থিত সকলেই প্রায় কাঁদকে উঠেছিল। এরপর সেই কন্যা সন্তানের ঠিক কি হয় আমরা কেউ জানতে পারিনি ঠাকুরমশাই। সকলকেই বলা হয়েছিল যে সেই কন্যা জন্মের পরই মারা গেছে। এরপর জমিদার গিন্নি প্রভাবতী দেবীর যতবারই গর্ভে সন্তান আসে অদ্ভুতভাবে সে জন্মায় এমনই অঙ্গ বিকৃতি নিয়ে, এবং তারপরই তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। এভাবে পরপর কয়েকটি ঘটনা ঘটার পর একদিন শোনা যায় জমিদার গিন্নিকে নাকি আর পাওয়া যাচ্ছে না। রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে গা ঢাকা দিয়ে তিনি নিরুদ্দেশের পথে যাত্রা করেছেন। এরপরই গ্রামে নেমে আসে এক অভিশাপ। গ্রামের মেয়েগুলো যতবারই কন্যা সন্তান গর্ভে নিয়ে প্রসূতি করে যায়, পরের দিন পাওয়া যায় তার শূন্য গর্ভগহ্বর এবং ছিন্ন ভিন্ন লাশ। কে যেন প্রবল আক্রোশে পেট চিরে তার সন্তানকে বাইরে বের করেছে, যার ফলে মৃত্যু হয়েছে সেই গর্ভবতী নারীরও। যে বা যারা সেই সময় ঘটনাস্থলে ছিল তাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে সেই সকল নারীর গর্ভে যে কন্যা ভ্রূণ বেড়ে উঠেছিল তার প্রমাণ কোথায়? তারা তো পুরুষ সন্তানও হতে পারে। তাহলে বলি, ইতিপূর্বে যেই সকল নারী পুরুষ সন্তানের জন্ম দিয়েছে সেই সকল ক্ষেত্রে মা এবং ছেলে উভয়কেই সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে। তাই সন্দেহ করা হচ্ছে যারা মারা গিয়েছে তারা প্রত্যেকেই ছিল কন্যা সন্তানের মা। জমিদার গিন্নির অন্তর্ধানের পর এক রাতে জমিদার বাবুকে উন্মাদ অবস্থায় পাওয়া যায়। তিনি তখন সকল বোধশক্তি খুইয়ে শুধু বলে চলেছেন, সে আসছে, সে আসছে, তার বড় খিদে, সে কাউকে বাঁচতে দেবে না, পেট থেকে টেনে ছিঁড়ে বার করবে কন্যা ভ্রূণ, এবং যে তার সামনে বাধা হয়ে দাঁড়াবে সে তার চরম চরম সর্বনাশ করবে। বর্তমানে তিনি গ্রামের বৈদ্যের কাছে চিকিৎসাধীন এবং কাছারি সহ গোটা জমিদারি সামলাচ্ছেন তার নায়েব রাখিন মণ্ডল। তিনি পুরাতন কর্মচারী, জমিদারবাবুর দীর্ঘদিনের ছায়াসঙ্গী, খুব বিশ্বস্ত এবং জমিদারবাবুর অনুগতও বটে। আমার সম্পূর্ণ বিবৃতি তো শুনলেন। এবার আমি যে কারণে এসেছি সেটা বলছি। ঠাকুরমশাই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা সে তো আপনি বুঝতেই পেরেছেন, এবং আমার আশঙ্কার কারণও আপনার কাছে আর বোধহয় গোপন নেই। তবে আমার স্ত্রীর পুত্র হবে না কন্যা সন্তান সেই নিয়ে আমার বিশেষ কোনো মাথা ব্যথা নেই বটে। তবে আমি আমি বাড়ির চারিপাশে এক অশুভ শক্তির অস্তিত্ব টের পাচ্ছি ঠাকুরমশাই। মাঝরাতে কখনো শুনতে পাই ঘরের বাইরে কে যেন সুর করে পৈশাচিক কণ্ঠে এক টানা ছড়া কেটে চলেছে। সে বলছে, চোখের কোণে ঘুম আসে না, পেটের ক্ষুধা বাঘ মানে না, রক্তস্নাত কন্যা ভ্রূণ টেনে ছিঁড়ে পেরিয়ায়, নইলে হবে অকল্যাণ, গ্রামে নামবে মৃত্যুর বাদ। সে এক অদ্ভুত পুরুষ কণ্ঠ ঠাকুরমশাই। এ কণ্ঠ তারাই শুনতে পায় যাদের স্ত্রীর গর্ভে রয়েছে কন্যা সন্তান। এরকম ঘটনা গ্রামের আরও অনেকে দেখেছে বা শুনেছে। আশা করি আমার ভয়ের কারণ এইবার আপনার কাছে স্পষ্ট, এবং আমার আগমনের হেতুও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যে আপনার নিকট সাহায্যের আর্জি নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা বহু তান্ত্রিক ওঝা গুণিনকে গ্রামে নিয়ে এসেছিলাম যাতে এই অশুভ শক্তির হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে, কিন্তু পরবর্তীকালে তাদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে গ্রামের শ্মশান চত্বরে। ঠিক এই কারণেই প্রথমে এসে আমি আপনার শক্তির পরীক্ষা নিতে চেয়েছিলাম। ঠাকুরমশাই, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সম্পূর্ণ ঘটনাটি শোনার পর আমি খানিক সময় ঘুম মেরে রইলাম। এরপর বলাকর মাহাতোর দিকে তাকিয়ে বললাম, কন্যাভ্রূণ হত্যাকারী অপশক্তির বিরুদ্ধে লড়াই করার আগে এবং কোনো রকম সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমায় একবার আপনাদের গ্রামে গিয়ে ওই জমিদার বাবু এবং নায়েবের সাথে একান্তে সাক্ষাৎ করা অতি আবশ্যক। কারণ সেখানেই রয়েছে এই রহস্যের চাবিকাঠি। আপনি যত দ্রুত সম্ভব আমায় সেই স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি আপনাদের গৃহে আতিথ্য গ্রহণ করব এই কটা দিন। আশা করি তাতে আপনাদের কোনো আপত্তি নেই।
বলাকর মাহাতো আমার দিকে অশ্রু সজল দৃষ্টিতে চেয়ে বললেন, ঠাকুরমশাই, এ যে আমাদের পরম সৌভাগ্য। আপনি স্বয়ং আমাদের গৃহে আতিথ্য গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি আমার পরম শ্রদ্ধেয় ঠাকুরমশাই। আপনার শ্রীচরণ এই গরিবের ভিটেতে পড়লে আমরাও যে নিশ্চিন্ত বোধ করি। এরপর আর বৃথা সময় নষ্ট না করে আমার গিন্নি মানে তোমাদের বৌদিকে সমস্ত কিছু বুঝিয়ে গৃহকার্যের খরচ হিসেবে কিছু অর্থ দিয়ে আমি আর বলাকর মহাশয় বেরিয়ে পড়লাম নিঝুমপুর গ্রামের উদ্দেশ্যে। নিঝুমপুর গ্রাম সংলগ্ন রেল স্টেশনে নামতেই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম। দেখতে পেলাম মোরাম বিছানো রাস্তার উপরে বসে রয়েছে শয়ে শয়ে মানুষ। আমি স্টেশনে পদার্পণ করতে একে একে আমার দিকে তারা এগিয়ে এলেন। আমি তো অবাক হয়ে তাদের দিকে খানিকক্ষণ চেয়ে রইলাম। দেখতে পেলাম সে মানুষের জমায়েতের ভিড়ে অনেক গ্রাম্য গৃহবধূও রয়েছেন, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম সেই স্থানে একটিও কন্যা সন্তান নেই। প্রথমে ভেবেছিলাম তারা হয়তো ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পরক্ষণেই আমার ভুল ভাঙল যখন দেখলাম তাদেরই মধ্যে একজন বৃদ্ধা আমার দিকে এগিয়ে এসে বললেন, ঠাকুর মশাই, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি বলাকর মাহাতোর দিকে একবার তাকিয়ে তারপর সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ মা, আমি তারানাথ তান্ত্রিক বটে, কিন্তু আপনি আমার পরিচয় জানলেন কি রূপে? এই গ্রামে তো এর আগে কখনো আমি এসেছি বলে মনে পড়ছে না। আমার কথা শুনে এবার বলাকর মহাশয় কর জোরে আমায় বললেন, ঠাকুরমশাই, ওনার নাম কমলিকা বণিক, আমাদের গ্রামের সকলের শ্রদ্ধেয় ও আদরের খুঁড়িমা। উনি আপনার সাক্ষাৎ দর্শনে এসেছেন। আসলে আপনার নামের মাহাত্ম্য যে বাংলার চারিধারে তথা কলকাতা শহরেও পরিব্যাপ্ত। সকলেই আপনার গুণমুগ্ধ এবং আপনি একজন স্বনামধন্য মহাতান্ত্রিক। ইতিমধ্যে আপনি বহু স্থানে গিয়ে অশুভ শক্তির সাথে লড়াই করে সেই সকল হতভাগ্য মানুষদের প্রাণ রক্ষা করেছেন। গ্রামের সকলেই আপনার নাম জানে এবং তাদেরই অনুরোধে আমি কলকাতায় গিয়েছিলাম। আমার স্ত্রীও সন্তান সম্ভবা এবং সম্ভবত তার গর্ভে রয়েছে এক কন্যা সন্তান, যার কথা আমি আপনার নিকট পূর্বেই ব্যক্ত করেছি। কিছু মাস পূর্বে এই বৃদ্ধা তার পুত্র সহ পুত্রবধূ এবং তার গর্ভস্থ কন্যা সন্তানকে হারিয়েছেন, যার কারণ সেই অদৃশ্য শক্তি। তাকে আমরা আজ পর্যন্ত কেউই দেখিনি, শুধু শুধু অনুভব করেছি মাত্র। বলাকরের এ কথা শেষ হতে সেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে আমার হাত দুটি শক্ত করে ধরে বললেন, বাবা তারানাথ, তুমি আমার সন্তান সম। আমি আমার গোটা পরিবারকে সেই রাতেই হারিয়েছি। আমার যে বংশে আর কেউ রইল না বাবা, তবুও আমি চাই এর শেষ দেখতে। বাবা তারানাথ আমার, তোমার নিকটে করো জোরে একটাই প্রার্থনা, তুমি ওই পিশাচকে নিজে হাতে শাস্তি দিও। আঁধারের বুকে মৃত্যুর দামামা বাজিয়ে সে ঝড়ের তীব্রতায় একের পর এক কন্যা সন্তান তথা তাদের মায়ের প্রাণ ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা
অসহায়ের মতো শুধু দেখেই চলেছি। আমরা যে নিতান্তই সাধারণ মানুষ। স্বয়ং প্রতাপশালী জমিদার বাবুও আজ উন্মাদ। আমাদের মাথার ওপর আর যে কেউ নেই বাবা। আমাদের এমন সমূহ বিপদের হাত থেকে রক্ষা করবে। আমি সেই বৃদ্ধার কম্পমান হাত দুটোকে শক্ত করে মুষ্টিবদ্ধ করে বললাম, মা, ছেলে বলে ডাকছো যখন আবার অনুরোধ করছো, এ কেমন কথা? আদেশ করো মা। তোমার আদেশ এই ছেলে নিজের প্রাণ দিয়ে রক্ষা করবে। আজ গোটা গ্রাম আমার দিকে চেয়ে রয়েছে। কলিকাতার বাড়িতে আমি বলাকর মহাশয়ের মুখ থেকে সবটাই শুনেছি। আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই অশুভ শক্তির আগমন এই গ্রামে এমনিতে ঘটেনি। আমার স্থির বিশ্বাস গ্রামেরই কেউ এই অশুভ শক্তিকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আহ্বান জানিয়েছে। আমায় আমার কাজ দ্রুত শুরু করতে হবে। তার আগে এই ঘটনার সূত্রপাত যেই স্থান থেকে হয়েছিল সেই স্থানে একবার আমায় যেতে হবে। আমি বর্তমান জমিদার বাবুর নায়েব রথিন মণ্ডলের সাথে একবার দেখা করতে চাই। এরপর আমি বলাকর মাহাতোর বাড়ি গিয়ে উঠব। তবে এই গোটা কর্মসূচিতে আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি। আমার কথা শুনে সকলে সমস্বরে জানালো যে তারা সেই অবধি আমায় সাহায্য করে যাবে, কারণ আতঙ্কের মাঝে বাস করে তিলে তিলে মৃত্যুকে আলিঙ্গন করার চেয়ে লড়াই করা শ্রেয়। রতিন মণ্ডলের 2 চালা ঘরটার সামনে গিয়ে যখন উপস্থিত হলাম, তখন মধ্যাহ্নের সূর্য তেজোদীপ্ত হয়ে প্রকৃতির বুকে ছড়িয়ে রয়েছে। দরজায় কড়া নাড়তে বাহিরে বেরিয়ে এলেন বছর 60-এর এক পৌরবৃদ্ধ। মাথা চোরা টাক আর মাথার 2 পাশে কিছু কাঁচা পাকা চুল, ছোট ছোট করে গোঁফটা কাটা। তবে চোখে মুখে বিচক্ষণ, তার প্রকাশ সুস্পষ্ট। আমায় এবং আমার সাথে বলাকর মহাশয়কে দেখেই তিনি সসম্মানে আমাদের গৃহে অভ্যর্থনা জানালেন। ঘরে এসে বসতেই কেন জানি না আমি সেই ঘরে এক অদ্ভুত রহস্যের গন্ধ টের পেলাম। মনে হলো এই গৃহের বাস্তু তথা সমগ্র ঘরটি কোনো এক অশুভ শক্তির দ্বারা আক্রান্ত। মনে হলো এই গৃহে কোনো এক নিম্নমানের তন্ত্রক্রিয়া করা হয়েছে। তোমরা তো জানোই, দীর্ঘদিনের অধ্যাবসায় এবং তন্ত্র সাধনার দ্বারা আমি কোনো স্থানে গেলে বুঝতে পারি যে সেই স্থানের বাতাস অশুভ শক্তির দ্বারা কোনোভাবে দূষিত কিনা। তবে মুখে কিছু বললাম না। বাতাসে নাক টেনে বুঝতে পারলাম আমি সঠিক স্থানে এসে পৌঁছেছি। আমি রথিন মণ্ডলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, মহাশয়, তাই এই স্থানে কি কখনো নিম্নমানের তন্ত্রক্রিয়া বা প্রেচ্ছাদনা করা হয়েছিল? কেন জানি না এই গৃহ সংলগ্ন বাতাস কেমন যেন ভারী হয়ে রয়েছে। আমার কথা শুনে রতিন বাবু কেমন যেন খানিক চমকে উঠলেন। বললেন, সকলের মুখে আমরা নাম শুনেছিলাম বটে। শুনেছি আপনি মহাতান্ত্রিক। এই গ্রামকে রাতের এই কন্যাভ্রূণ হত্যাকারী অপশক্তির হাত থেকে রক্ষা করতে এসেছেন। কিন্তু আপনি কি পারবেন ঠাকুর মশাই? সে যে মহাশক্তিধর এবং নানাবিধ অলৌকিক শক্তির দ্বারা বলীয়ান। তবে আপনি যা বলেছেন সেটি সত্যি নয়। এই গৃহে ইতিপূর্বে কখনো কোনরূপ তন্ত্র সাধনা করা হয়নি। তাছাড়া আমি অবিবাহিত।
এই গৃহে আমি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তিও নেই। আপনি কিসের ভিত্তিতে এমনতর কথা বলছেন আমি জানি না। মনে মনে খানিক সন্দেহ হলো বটে, তবে মুখে বললাম, আসলে তন্ত্র শক্তির বলে আমি বহু ক্রোশ দূর হতেও অশুভ শক্তির অস্তিত্ব টের পাই, এবং আমি নিশ্চিত হয়তো আপনার অনুপস্থিতিতে এই গৃহে কোনো এক সময় প্রেত সাধনা করা হয়েছিল। তবে তার আগে আমি কিছু বিষয় জানতে চাই। প্রথমেই জানব জমিদার বাড়ির বর্তমান অবস্থা কিরূপ, জমিদার বাবুর শারীরিক অবস্থা কেমন? রথিন বাবু এক বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন যে, দিনের বেশিরভাগ সময় একে লোহার শেকলে বেঁধে রাখা হয়, নইলে খুব বিপদ। কারণ মুক্ত অবস্থায় তিনি যাকেই হাতের সামনে পান আঘাত করেন। এবার সম্প্রতি আমাকেও একবার আঘাত করেছিলেন। ইনি ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছেন। যখন শান্ত থাকেন একটাই কথা বলেন যে সে আসছে, সে সবাইকে শেষ করে ফেলবে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে বলাকর মাহাতোর মুখ থেকে যেভাবে আমাদের গিন্নিমা একের পর এক বিকৃত দেহের কন্যা সন্তানদের জন্ম দিচ্ছিলেন, এবং সন্তান ভূমিষ্ঠ হবার পরেই তারা কোনো এক অজানা কারণে মারা যাচ্ছিল। বললাম, হ্যাঁ শুনেছি বটে, তবে আমার বিশ্বাস এটি অর্ধ সত্য। আমি প্রকৃত ঘটনাটি আপনার নিকট শোনার জন্যই এসেছি, মিথ্যে ঘটনা নয়। কারণ আমার স্থির বিশ্বাস এই সকল ঘটনার অন্তরালে আপনি প্রকৃত সত্য গোপন করেছেন রথিনবাবু। এরপর তিনি খানিক রেগে গিয়ে আমায় বলে উঠলেন, তারানাথ তান্ত্রিক, আপনি আমার গৃহে এসে আমাকে অকারণে দোষারোপ করতে পারেন না। আপনি আমাদের গ্রামের অতিথি, তাই আপনাকে সসম্মানে সমাদৃত করা আমার কর্তব্য। কিন্তু অহেতুক অনধিকার চর্চা করে আপনি নীতি বিরুদ্ধ কাজ করছেন। আপনি গৃহস্বামীর অসম্মান করতে পারেন না। আমি তার এরূপ বিচলিত ভঙ্গিমায় খানিক আশাহত হলাম বটে, তবে সৌজন্য বোধের খাতিরে ক্ষমা চেয়ে বললাম, আমি আপনাকে কোনোভাবে এই সকল ঘটনার দায়বদ্ধতার ভার চাপিয়ে দিচ্ছি না। আমি শুধু প্রকৃত ঘটনার সন্ধান করছি মাত্র, যাতে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে এই গ্রামকে রক্ষা করতে পারি। জমিদার বাড়ির অন্তঃপুরের রহস্যটা একমাত্র আপনিই বলতে পারেন নায়েব মশাই। তাই এই মুহূর্তে যদি বলতে না চান, তাহলে আপনি বলাকর বাবুর বাড়ি এসেও আমায় জানাতে পারেন। আমি কিছুদিন তার আতিথ্যই গ্রহণ করছি। এই বলে আমি উঠতেই যাব, এমন সময় নায়েব মশাই দেখলাম তড়ি ঘড়ি করে আমার দিকে চেয়ে করুর জোরে ক্ষমা প্রার্থনা চেয়ে বলে উঠলেন, আপনি সঠিক পথে অগ্রসর হচ্ছেন ঠাকুর মশাই। আপনার কাছ থেকে কোনো কিছু গোপন করা আমার দুঃসাধ্য। তবে এইটুকু জেনে রাখবেন, আমি কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাইলেও বলতে পারবো না। আমি তার দিকে খানিক চেয়ে বললাম, নায়েব মশাই, আপনার একটি সত্য বলাকর মাহাতোর স্ত্রী তার গর্ভে থাকা সন্তান সহ গোটা পরিবারকে রক্ষা করতে পারে। আমি আপনার জন্য অপেক্ষায় থাকব, কেমন? নায়েব মশাইয়ের বাড়ি ছেড়ে যখন বলাকর মাহাতোর গৃহে এসে উপস্থিত হলাম, তখন সন্ধ্যার আকাশে রক্তিম আভা ছড়িয়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন। আমি পৌঁছতেই বলাকর বাবুর স্ত্রী কল্যাণী এসে উপস্থিত হলো। তার ঈষৎ স্ফীত পেট দেখে সহজেই বুঝতে পারলাম যে পোয়াতি। সে এসে আমার পা স্পর্শ করতে যেতেই আমি তৎক্ষণাৎ তাকে বাধা দিয়ে বললাম, মা, এই অবস্থায় তোমায় আর নিচু হয়ে প্রণাম করতে হবে না, আমি এমনিতেই তোমায় আশীর্বাদ করছি। কল্যাণী আমার দিকে চেয়ে বললে, ঠাকুরমশাই, আপনি নিশ্চয়ই জানেন এই মুহূর্তে আমাদের পরিস্থিতি কতটা দুর্বিষহ, এবং আমরা দিবারাত্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আপনি ব্যতীত এই বিভীষিকার সাথে লড়াই করা যে আমাদের দুঃসাধ্য। আপনি আমাদের রক্ষা করুন। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, মা, আমি রক্ষা করার কি? সবই যে মায়ের ইচ্ছা। আমি শুধুই তার একনিষ্ঠ ভক্ত মাত্র। তোমার শারীরিক অবস্থা বলছে যে
খুব তাড়াতাড়ি তোমার পেটের সন্তান ভূমিষ্ঠ হবে। আমায় আমার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, নইলে বিপদ অনিবার্য। আজ রাতে আমি নৈশাহার সম্পন্ন করার পর একান্তে সাধনায় বসব। আমি থাকতে তোমাদের এই গ্রামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। রাতে গ্রামের মোটা চালের ভাত, লাউ ঘন্ট এবং গ্রামের পুকুরের পাকা রুই সহযোগে নৈশ ভোজের যে অমৃত তুল্য স্বাদ আস্বাদন করেছিলাম, সে বিষয়ে তোমাদের আর কি বা বলি। কলকাতা শহরের বুকে এমন খাঁটি খাবারের স্বাদ থেকে তোমরা একেবারে বঞ্চিত। আহার আদি সম্পন্ন হওয়ার পর আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে খানিক সময় চুপচাপ বসে রইলাম। বাইরে তখন নিশ্চিদ্র অন্ধকারের মাঝে আকাশে উঁকি দিয়ে আছে এক ফালি চাঁদের আলো। মেঝেতে আসন বিছিয়ে আমি সহস্র মুদ্রায় স্থিত হয়ে এক মনে মহামায়ার আরাধনা শুরু করলাম। দেবী মহামায়ার বীজ মন্ত্র জপের সাথে সাথে কানে ভেসে আসছে ঝিঝি পোকার এক টানা ডাক। হঠাৎ ঘরের বাইরে থেকে এক পৈশাচিক হুঙ্কার যেন শুনে আমার সম্ভিত ফিরল। শুনতে পেলাম এক পৈশাচিক পুরুষ কণ্ঠ যেন বিড় বিড় করে এক টানা ছড়া বলে চলেছে। জানালার দিকে চোখ যেতেই দেখতে পেলাম বলাকর মাহাতোর বাড়ির চৌকাঠ থেকে খানিক দূরে এক বিশাল আকায় কালো অবয়ব হাঁটু ভাঁজ করে তুলতে তুলতে বলে চলেছে, চোখের কোণে ঘুম আসে না, পেটের ক্ষুধা বাঘ মানে না, রক্ত স্নাত কন্যা ভ্রূণ টেনে ছিঁড়ে বেরিয়ায়, নইলে হবে অকল্যাণ, গ্রামে নামবে মৃত্যুর বান। কি ভেবেছিলিস কল্যাণী? এক নিম্ন শ্রেণীর তান্ত্রিক ডেকে গৃহবন্ধন করলে তোর পেটের সন্তানকে রক্ষা করতে পারবি তুই? আমি আমার কার্য সম্পন্ন করে তবেই যাব। কেউ আমায় বাধা দিতে এলে তাকেও প্রাণে শেষ করে ফেলব। আমি যেন স্পষ্ট উপলব্ধি করলাম যে সে বাধা প্রাপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমি তার দিকে তাকিয়ে এক রণহুঙ্কার ছেড়ে বলে উঠলাম, তোর স্বরূপ আমার কাছে নতুন নয় হে নরপিশাচ। মা কালীর 66 যোগিনীর এক যোগিনী কর্ণপিশাচিনীর নররূপ তুই কর্ণপিশাচ। গ্রামের নিরীহ অসহায় স্ত্রী লোকের উপরে এমন অত্যাচার করতে তোর একবারও বাঁধে না? তুই নিজেও যে এক নারীরই নররূপ। স্বরূপ পরিবর্তন করলে কি নারীত্বের মৃত্যু হয় কর্ণপিশাচ? আমি স্পষ্ট বুঝতে পারলাম তাকে আহ্বান করা হয়েছে এবং তার সাধক কিংবা সাধিকা এই গ্রামের আশেপাশেই কোথাও রয়েছে। কারণ সাধন স্থলে সাধক কিংবা সাধিকার অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে না, এক যদি না তার মৃত্যু ঘটে থাকে। আমার দিকে চেয়ে এবার সেই কালো অবয়বটি তীব্র বেগে ধেয়ে এলো এবং তৎক্ষণাৎ আমার দ্বারা সৃষ্ট গৃহবন্ধনের সীমা রেখায় ধাক্কা খেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেন ছিটকে 2 হাত দূরে সরে গেল। সে এক জান্তব পুরুষ কণ্ঠে বলে ওঠে, তারানাথ, নিজেকে গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে বীরত্বের দাবি করছিস? যদি স্পর্ধা থাকে তো গণ্ডি অতিক্রম করে বাইরে বেরিয়ে আয়। আমিও দেখি তোর তন্ত্র শক্তির দৌড় কতটা। আমি বুঝতে পারলাম সে চাইছে যাতে আমি তার কথায় রেগে গিয়ে নিজের তৈরি করা গণ্ডি নিজেই অতিক্রম করি।
তাতে এই অলৌকিক বন্ধনের ক্ষমতা হ্রাস পাবে এবং সে নিমেষেই আঘাত হানতে পারবে। অকস্মাৎ এক তীব্র চোখ ধাঁধানো আলোকে আমার দৃষ্টি চলে গেল আকাশের দিকে। দেখলাম খানিক আগেই যেখানে শোভা পাচ্ছিল এক ফালি চাঁদ, সেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে একেবারে, এবং সেখান থেকে ক্রমাগত অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বিদ্যুৎ শিখা যেন ঝলকে মাটিতে এসে পড়ছে। আমি বুঝতে পারলাম সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আবহাওয়ার পরিবর্তন ঘটাচ্ছে। আমি দ্রুত তার সাথে পেছন ফিরে ঘরের ভেতরে গিয়ে আশ্রয় নিলাম। ততক্ষণে বলাকর মাহাতো এবং তার স্ত্রী কল্যাণীর নিদ্রা ভঙ্গ হয়ে গিয়েছে। তারা বাইরে বেরিয়ে দেখতে পেল এক বিশাল আকায় কালো অবয়ব 2 হাত শূন্যে প্রসারিত করে একটানা বিড়বিড় করে মন্ত্র উচ্চারিত করে চলেছে। ধীরে ধীরে বিদ্যুতের আলোয় স্পষ্ট হয়ে উঠছে তার অবয়বটি। আমি চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলে উঠলাম, তোমরা বাইরে বেরিও না। এই সকল অলৌকিক কার্যকলাপ এক কর্ণ পিশাচের দ্বারা সৃষ্ট এক মায়াজাল। তোমরা ওর ছলনায় ভুলো না। এই মুহূর্তে নিজেদের ঘরে ফিরে যাও। আমি একে দেখছি। বলাকর মহাশয় এবং কল্যাণী থর থর করে কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে খিল আটকে দিল। এদিকে তার রূপ স্পষ্ট হতেই দেখতে পেলাম তার মাথায় 2টি শিং রয়েছে। তার গোটা শরীরের রং আবলুস কাঠের মতো কালো। পায়ের জায়গায় 2টি করে পশুর মতো খুর, পিঠের দিকটা ধনুকের মতন ঈষৎ বাঁকা। তার চোখ জোড়ার রং ধূসর নীল, সেই 2টি যেন দপ করে জ্বলে উঠল। এরপর আমি ঘরের মেঝেতে চোখ বন্ধ করে স্তম্ভন মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ধীরে ধীরে শান্ত হলো ঝড়, এবং তারই সাথে কালো মেঘ কেটে গিয়ে আবারও দেখা দিল কালো রাতের আকাশের স্নিগ্ধ রূপ। এরপর আমি যোগ মুদ্রায় অধিষ্ঠিত হয়ে দেহ মুক্তির মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ধীরে ধীরে আমার স্থূল জৈবিক শরীর থেকে নির্গত হতে লাগলো এক দৈব জ্যোতি। ধীরে ধীরে আমার শরীরের নাক থেকে বেরিয়ে এলো এক রাশ সাদা ধোঁয়ার কুণ্ডলী। ধীরে ধীরে সেটি আমার রূপ নিল। আসলে দেহ মুক্তির পর আমরা যারা সাধনা করি তারা সূক্ষ্ম রূপে বাইরে বেরিয়ে আসি এক ধোঁয়ার কুণ্ডলী রূপে। এরপর প্রকৃতির 5 তত্ত্ব যথাক্রমে অম্বর, অগ্নি, বায়ু, জল এবং মৃত্তিকা বা মাটি হতে উপাদান সংগ্রহ করে তবেই সূক্ষ্ম রূপটিকে দৃশ্যমান করতে পারি। আমি দৃষ্টি মেলে আমার স্থূল দেহটার দিকে একবার চেয়ে নিয়ে বাইরে বেরোলাম। ধীরে ধীরে ঘরের সীমা ছাড়িয়ে সেই সুবিশাল দানবাকৃতি কর্ণপিশাচের কাছে পৌঁছে শূন্যে ভাসমান অবস্থায় নিজের সূক্ষ্ম রূপের শরীরটিকে 100 সহস্র খণ্ডে বিভক্ত করে দিলাম। ফলস্বরূপ আমি তারানাথ সহস্র তারানাথ রূপে সেই পিশাচের চারিদিকে পাক খেতে খেতে এক ধোঁয়ার আস্তরণের সৃষ্টি করলাম। ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে সেই পিশাচকে মাটি থেকে শূন্যে তুলে ধরল। সে তীব্র আক্রোশে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। সেই ধোঁয়ার কুণ্ডলী কোনো সাধারণ ধোঁয়া ছিল না, সেটি ছিল আমার শরীরের ঊর্জা দ্বারা নির্মিত এক অনন্য দেহ বন্ধনী, যার দ্বারা শক্তিশালী পিশাচকে বন্দি করে তার শক্তি হ্রাস করা সম্ভব। হঠাৎ আমায় অবাক করে দিয়ে সেই পিশাচটি শূন্যে ভাসমান অবস্থায় বরাভয়ের মুদ্রায় অবস্থান করতে লাগলো।
ধীরে ধীরে তার চতুর্দিক হতে নির্গত হতে লাগলো অগ্নিস্ফুলিঙ্গ, যার স্পর্শে সেই বন্ধন নিমেষেই জল কণা রূপে ছড়ে পড়ল মাটিতে। এরপর সে আমার দিকে চেয়ে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, তারানাথ, ব্যাস এইটুকু ক্ষমতা তোর? এই তোর শক্তির দৌড়? এতক্ষণ তো তন্ত্র শক্তির নিদর্শন দেখলাম, এইবার প্রতি আক্রমণের জন্য প্রস্তুত হয়ে নে। এরপর সে বিভিন্ন মুদ্রায় হাত ঘোরাতে ঘোরাতে দুই হাতের তালুতে নিয়ে আসলো এক চোখ ধাঁধানো গোলাকৃতি সবুজ রঙের আলোকপিণ্ড, এবং আমার দিকে ছুঁড়ে মারতেই সেটি শত শত খণ্ডে বিভক্ত হয়ে এলো আমার প্রতিরূপের প্রতিটি তারানাথের দিকে। আমি মনে মনে প্রমাদ করলাম এবার, কারণ এই আলোকপিণ্ড যে প্রকৃতির যে বিধ্বংসী রূপ থেকে সৃষ্টি, তাকে প্রতিহত করার ক্ষমতা থাকলেও এই মুহূর্তে সেটি সূক্ষ্ম শরীরে সম্ভব নয়। আমি জানি এই আলোকপিণ্ড আমার সূক্ষ্ম শরীর ভেদ করে বেরিয়ে যাবে, ফলে আমার কোনো ক্ষতি হবে না ঠিকই, কিন্তু ঘরে অবস্থান করছে সেই সকল মানুষ, এমনকি আমার যৌবিক দেহটিও এতে খণ্ড খণ্ড হয়ে এক তাল মাংসপিণ্ডতে পরিণত হবে। আমি মনে মনে মা মহামায়াকে স্মরণ করতে লাগলাম শূন্যে ভাসমান অবস্থায়। এবার এক এক করে আমার প্রতিটি নকল অবয়ব ধীরে ধীরে আমার প্রকৃত সূক্ষ্ম শরীরের সাথে মিলিত হতে লাগলো। এরপর এক সময় আমার আসল সূক্ষ্ম রূপটি ধ্যান ভঙ্গিমায় স্থিত হয়ে ত্রিনেত্রের উন্মোচন করলাম। এক দিব্য জ্যোতি নির্গত হয়ে গোটা বাড়িটিকে এক অদৃশ্য চাদরে ঢেকে দিল। ধীরে ধীরে স্বচ্ছ স্ফটিকের মতন একটি প্রাচীরে আবৃত হলো গোটা বাড়িটি। তার দ্বারা নিক্ষেপ করা সকল সবুজ আলোকপিণ্ড একে একে সেই প্রাচীরে ধাক্কা খেয়ে শূন্যে মিলিয়ে গেল। না 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 না, এ হতে পারে না, কখনোই কখনোই হতে পারে না। আমি আমি অপরাজেয়। এক তুচ্ছ তান্ত্রিকের নিম্ন শক্তির তন্ত্রবল আমায় কখনো পরাজিত করতে পারে না। এইবার দেখলাম তার সেই অবয়ব ধীরে ধীরে হ্রাস পেতে পেতে একটি কদাকার বিকৃত বামনের রূপ নিতে লাগলো। তার কান দুটি মাথার তুলনায় বৃহৎ, সারা শরীর কঙ্কাল সার, মাথার উপর দেখা যাচ্ছে দুটি ছোট ছোট শিং। সারা শরীর কালো লোমে আবৃত, পায়ের পাতায় আঙুলের জায়গায় দুটি করে পশুর খুর, মুখের ভেতর শোভা পাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। সে ক্রূর দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলে উঠল, তারানাথ, তুই নিজেকে মহান তান্ত্রিক বলে মনে করিস, তাই না? তন্ত্রবিদ্যার নানা কলাকৌশলী তোর করায়ত্ত। তবে প্রকৃতির এই লীলা খেলায় যখন আঁধারের বুকে নেমে আসে মৃত্যুর হাতছানি, তার গতিপথ পরিবর্তন করবি কি করে? কি করে? এইবার দেখা দেখা দেখি কি করে আটকাস আমায়। ক্ষণিকের ভগ্নাংশে এক ঝটকায় সেই কর্ণপিশাচের নবরূপ বেঁটে কদাকার বামুন কোনো এক অদ্ভুত কায়দায় দুই হাত মুঠো করে মাটি থেকে এক খাবলা ধুলো নিয়ে বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে ছুঁড়ে দিল সেই অভেদ্য বন্ধনে লক্ষ্য করে। নিমেষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা একত্রিত হয়ে গঠিত হলো এক নারী অবয়বের। তাঁরই মোহময় মুগ্ধতা যেন স্বর্গের রমণীকেও হার মানায়।
এরপর যে অপার্থিব দৃশ্যের মুখোমুখি হলাম তা আমি আজও ভুলতে পারিনি। সাদা মখমলের শাড়ি পরিহিত সেই নারীর শতবা বেশ ধীরে ধীরে রূপ নিল এক ভয়ঙ্করী নারী মূর্তি। তার মাথাটা একদিকে কাত করা, মাথার চুল নিমেষের মধ্যে হয়ে পড়ল অবিন্যস্ত। এক দমকা হাওয়ায় এলোমেলো চুলের কোছা আকাশের দিকে ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে আমার সূক্ষ্ম শরীর রূপটিকে সাপের ফনার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি সারা শরীর থেকে যেন পঞ্চশক্তির সকল রসদ শুষে খেতে লাগলো। ধীরে ধীরে আমার সূক্ষ্ম শরীরটা গুটিয়ে যেতে যেতে একসময় এক ঝাঁক কালো ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। এদিকে ঘরে নিজের আসনে উপদিষ্ট আমার চৌবিক শরীরের নাসারন্ধ্র দিয়ে ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলী প্রবেশ করতেই আমার স্থূল শরীরটি চোখ মেলে চাইল। ধীরে ধীরে সেই নারী অবয়বের মুখে ফুটে উঠল এক ক্রূর হাসি। আমার চৌবিক শরীরের ভেতর স্থূল শরীরটি প্রবেশ করতেই আমি স্পষ্ট উপলব্ধি করলাম যে আমি এবং আমার তন্ত্র শক্তি আর আমার নিয়ন্ত্রণে নেই। আমার ভেতরে যেন শুম্ভ নিশুম্ভের লড়াই শুরু হয়েছে। কোনো এক অদ্ভুত জাদু বলে সে নারী আমার সকল শুভ সত্তা গ্রাস করে তমসার অন্ধকারাচ্ছন্ন অশুভ সত্তাকে প্রতিস্থাপন করেছে। আমি এবং কিশোরী এতক্ষণ ধরে তন্ময় হয়ে শুনছিলাম তারানাথের এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী। চোখের সামনে এক ঝাঁক বাষ্প যেন ধীরে ধীরে এক একটি চরিত্র এবং দৃশ্যপটের আকার নিয়েছিল। গল্পে ছেদ পড়তেই দেখলাম তারানাথ কিশোরীর দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি কাঁচি সিগারেট ঠোঁটে গুজে এক মুখ ধোয়া ছেড়ে মিটিমিটি হেসে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। গল্পের মাঝে এমন এক বিরতি মোটেই মনোপুত হলো না বটে, তবে মুখে কিছু বললাম না। তারানাথ এইবারে একটা অদ্ভুত কথা বলে বসলেন আমাদের উদ্দেশ্য করে। প্রতিটি মানুষের সত্তা দুইটি ভাগে বিভক্ত। একটি অশুভ সত্তা, যাকে প্রকৃত অর্থে মনুষ্যত্বের ছাঁচে গড়া সামাজিক বন্ধনযুক্ত এক পবিত্র আত্মা বলা হয়, এবং অপরটি অবশ্য ধ্বংসাত্মক এবং অশুভ সত্তা দ্বারা গঠিত। আসলে ভালো বা খারাপ বলে কিছুই হয় না, সবটাই আমাদের নির্বাচন করা সত্য, যার পরিপ্রেক্ষিতে মানুষ ভালো কিংবা খারাপ হয়ে থাকে। তাই অমুক মানুষটা ভালো কিংবা খারাপ এই কথাটা যথাপযুক্ত নয়, বরং বলা ভালো সেই মানুষটি নিজের ভেতরে থাকা শুভ কিংবা অশুভ সত্তাকে গ্রহণ করে নিজেকে সেই ছাঁচে ঢেলে গড়ে তুলেছে। এবার তোমরা হয়তো ভাবছো যে গল্পের মাঝে এমন এক অপ্রাসঙ্গিক কথা বলার অর্থটা কি, তাই তো? তাহলে তোমাদের বলি, শোনো। আমার কাহিনীর পরবর্তী অংশে ঠিক এমনই সত্তার নির্বাচনের প্রসঙ্গের কথা উল্লেখ রয়েছে। তন্ত্রমতে যে নিম্ন মনের তন্ত্রচর্চা এবং উচ্চ কোটির সাধনার কথা বলা রয়েছে, সেই সবও এই শুভ কিংবা অশুভ সত্তার দ্বারাই নির্ধারিত গতিপথে চালিত হয়, বুঝলে তোমরা? তারানাথের কথার উত্তরে এবার কিশোরী বলে ওঠে, ঠাকুরমশাই, এই সকল বিষয়ে আমরা পূর্বেই খানিক অবগত রয়েছি, তবে অশুভ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত সত্তাকে আপনি কী রূপে নিয়ন্ত্রণ করলেন সেই কাহিনী শোনার জন্য অতিশয় ব্যাকুল হয়ে উঠেছি। আপনি কাল বিলম্ব না করে যদি এইবার সেই প্রসঙ্গ উত্থাপন করেন তাহলে বাধিত হব। তারানাথ জানালার বাইরে হ্যাজাকের আলোয় উদ্ভাসিত বর্তমান কলকাতা নগরীর দিকে চেয়ে
মুখে সেই চিরপরিচিত হাসির রেখা ফুটিয়ে তুলে আবারও বলতে শুরু করলেন। তমসার তন্দ্রাচ্ছন্ন অশুভ সত্তা ধীরে ধীরে আমার স্থূল শরীরটিকে গ্রাস করতে লাগলো। আমি এরূপ অবস্থাতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এইবার আমার দুই চোখ ভাঁটার মতো চলে উঠল। চোখের ভেতরের মনি হয়ে উঠল সাদা, ঠিক যেন মৃত মানুষের চোখ। বাতাসে দুই হাত প্রসারিত করে আমি খণ্ডন মন্ত্র জপ করতে শুরু করলাম। গম গম শব্দে ভরে উঠল গোটা বাড়িটা। ধীরে ধীরে আমি গৃহে যে বন্ধনী দিয়েছিলাম সেটি নিজের হাতেই উন্মুক্ত করে দিলাম। সেই সময় আমি যেন এক ঘোরের মধ্যে দিয়ে চলেছি। সে নারী এইবার কর্ণ পিশাচকে নিয়ে বাড়ির আঙিনায় প্রবেশ করতেই শুনতে পেলাম পাশের ঘর থেকে কল্যাণীর আর্ত চিৎকার। সে যেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে চলেছে। কানে ভেসে এলো বলাকর মাহাতোর ভয়ার্ত গলা। সম্ভিত ফিরতে আমি এক ঝটকায় যেন নিজেকে ফিরে পেলাম। এক গভীর অনুশোচনায় আমার নিজেকেই যেন ধিক্কার দিতে ইচ্ছে জাগলো। আমি কি করলাম? নিজের হাতেই বন্ধন খুলে তাদের আমন্ত্রণ জানালাম। এই নারী যে মহাশক্তিধর তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কে এই নারী, কি তার প্রকৃত রূপ? আমি এইবার ও যোগ মুদ্রায় স্থিত হয়ে এক মনে দেবী মহামায়ার বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। ধীরে ধীরে এক লাল আভা আমার শরীর থেকে বিচ্ছুরিত হতে লাগলো। স্পষ্ট টের পেলাম আমার শরীর থেকে শুভ শক্তির আধারের সামনে আমারই অশুভ সত্তার ক্রমাগত লড়াই হয়ে চলেছে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই শুনতে পেলাম এক নারী কণ্ঠ যেন আমায় বলছে, তারানাথ, তুমি আমার আজ্ঞাবহ ভৃত্য মাত্র। উচ্চ মার্গের তন্ত্র সাধনা তোমায় কি দিতে পেরেছে তারানাথ? তুমি আমার শরণে এসো, আমি তোমায় মহাজাগতিক শক্তিতে বলীয়ান করে তুলব। তুমি হয়ে উঠবে এই বিশ্বের এক এবং অন্যতম মহান তান্ত্রিক। সকল বিশ্ব চরাচর হবে তোমার আজ্ঞাবহ। আমি চিৎকার করে বলে উঠলাম, না 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 না, তোমার হাতের কাঠের পুতুল হয়ে তোমার আজ্ঞাবহ দাসত্বের চেয়ে মানুষের মঙ্গলার্থে প্রাণ উৎসর্গ করা আমি শ্রেয় বলে মনে করি। আমি একমাত্র জগৎ জননীর নিকট আজ্ঞাবহ, কোনো অশুভ সত্ত্বাধিকারী নারীর নিকট নয়। এই বলে আমি আবারও স্থিত হয়ে দেবী মহামায়ার বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে সেই লাল আভা আমার শরীর হয়ে বাহিরে বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। আমার শরীর জুড়ে ফুটে উঠল 7টি চক্র। এইবার আমি আমার আজ্ঞা চক্রকে কেন্দ্রীভূত করে জপ করতে শুরু করলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শুনতে পেলাম বাইরের সেই নারী এবং কর্ণ পিশাচ একত্রিতভাবে কানে হাত দিয়ে মরণ আর্তনাদ করে চলেছে। মন্ত্রোচ্চারণ করতে করতে আমি ছুটে গেলাম বলাকর এবং তার স্ত্রী যেই ঘরে ছিল সেই ঘরটির দিকে। কড়া নাড়তেই বলাকর হাঁপাতে হাঁপাতে দরজা খুলে দিয়ে বলল, ঠাকুরমশাই, এ কেমনতর ব্যাপার? কল্যাণী ছিল মাত্র 2 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু ওই দেখুন ঠাকুরমশাই। আমি সবিস্ময়ে দেখতে পেলাম কল্যাণের পেটটি আরো যেন ফুলে উঠেছে। মাত্র এক রাতের মধ্যে পেটের ভেতর থাকা ভ্রূণের এমন বৃদ্ধি দেখে হতবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। এদিকে কল্যাণী তখনও পেটে হাত দিয়ে প্রসব যন্ত্রণায় কাঁকিয়ে উঠছে। আমি তার মাথায় হাত রেখে বললাম, মা,
এ কোনো অশুভ ইঙ্গিত বহন করছে। এক রাতের মধ্যে ভ্রূণের এমনতর বৃদ্ধি আমি আগে কখনোই প্রত্যক্ষ করিনি। হয় এই সন্তান কোনো কোনো অশুভ শক্তিধারী নর পিশাচী কিংবা কোনো দৈব সন্তান। তবে তুমি চিন্তা করো না, আমরা সকলেই তোমার নিকট উপস্থিত রয়েছে, তোমার কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। এরপর বলাকরের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, বাহিরে এত বিভীষিকার উপস্থিতি, এদিকে বৌমার এই সময় প্রসব যন্ত্রণা উঠেছে। বোধ হচ্ছে আজ রাতেই সন্তানের জন্ম দিতে চলেছে সে। এমন অবস্থায় এই গ্রামের ধাত্রী মা যারা সন্তান প্রসব করতে সাহায্য করে তাকে যে ডেকে আনতে হবে। তোমাদের এই গ্রামে কি এমন কেউ রয়েছে? বলাকর মাহাতের মাথায় দেখতে পেলাম চিন্তার ভাঁজ। সে বলে উঠল, ঠাকুরমশাই, সে একজন ছিল বটে। সে এক আশ্চর্য বৃত্তান্ত। আজ গ্রামে আসার পথে যে খুঁড়িমা কমলিনীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, তার ছেলের বউ যখন অন্তঃসত্ত্বা অবস্থায় প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, তখন অন্তিম ক্ষণ উপস্থিত দেখে সে ধাইমাকে ডেকে পাঠায়। এরপরের ঘটনা সম্বন্ধে আপনি জানেন ঠাকুরমশাই। সেদিন রাতে 3টি মানুষের আধ খাওয়া মৃত শরীর পড়েছিল। একটি তার বৌমার, দ্বিতীয়টি তার ছেলের এবং তৃতীয়টি এক পরিচারিকার। কিন্তু আশ্চর্যভাবে ধাইমাকে আর দেখা যায়নি। পরের দিন সকালে তার খোঁজ পাওয়া গেলে জানা যায় তার ঘরে অন্তত 2 দিনের মরা বাসি পচা লাশ অর্ধগলিত অবস্থায় পড়েছিল। তার চোখ জোড়া ছিল বিস্ময়ে কড়িকাঠের দিকে স্থির, যেন কোনো কিছু দেখে হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু ঘটেছে। কিন্তু এখন প্রশ্নটা হলো, ধাইমার যদি আগেই মৃত্যু ঘটে থাকে, তাহলে সেদিন রাতে কি এসেছিল ঘরে? কথাগুলো শুনে এইবার ধীরে ধীরে কিছু বিষয় স্পষ্ট হলো আমার কাছে। সম্প্রতি জমিদার বাবুর স্ত্রীর অন্তর্ধান, জমিদার বাবুর উন্মাদ প্রায় অবস্থা, জমিদারের নায়েবের কথা গোপন করা এবং এই মুহূর্তে বাহিরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় নারী এবং তার আজ্ঞাবহ কর্ণপিশাচ, এই সকল চরিত্র কোনো না কোনোভাবে এক সুতোয় গাঁথা। আমি বলাকর মাহাতোর দিকে তাকিয়ে বললাম, একবার বাইরে যেয়ে দেখো তো, যে মহিলাকে দেখতে পাচ্ছ তিনি এই গ্রামের কেউ কিনা। আমার কথায় বলাকর জানালা দিয়ে একবার তাকিয়ে চমকে উঠে 2 হাত পিছিয়ে এলো। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটি মাত্র শব্দ, গিন্নিমা। আমার আর বুঝতে বাকি রইল না। সম্পূর্ণ ঘটনার আসল সত্যতা কি আমি বুঝতে পারলাম। কোনোভাবে জমিদার বাবুর স্ত্রী প্রভাবতী দেবী কর্ণপিশাচের সাধনা করে সিদ্ধি লাভ করতে চেয়েছিলেন, যাতে কর্ণপিশাচের ঐহিরসে তার গর্ভে সন্তান আসে। কারণ জমিদার বাবু ছিলেন দুশ্চরিত্র এবং বহুগামী পুরুষ। দীর্ঘদিন ধরে নারী শরীরে পৌরুষ ক্ষয়ের ফলস্বরূপ তিনি প্রভাবতী দেবীর সহিত সঙ্গমে লিপ্ত হতেন না এবং প্রভাবতী দেবীর সন্তান লাভের আকাঙ্ক্ষাও ক্ষীণ হতে শুরু করেছিল। তবে কর্ণপিশাচ তার শক্তিকে দ্বিগুণভাবে সমৃদ্ধ করতে বলি চেয়েছিল। ফলে সে একের পর এক কন্যা ভ্রূণকে মায়ের পেট থেকে চিরে বাইরে বের করে তাকে ভক্ষণ করতে শুরু করে। পুরুষ ভ্রূণের প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না। তার প্রয়োজন সদ্যজাত কন্যা ভ্রূণের রক্ত এবং কাঁচা মাংস। এরপর জমিদার গিন্নির একের পর এক সন্তান আসলেও তাদের রূপ হয় কর্ণপিশাচের মতোই কদর্য। ফলে জমিদার বাবু একে একে তাদের হত্যা করেন। এরপর প্রভাবতী দেবী জমিদার বাবুকে কর্ণপিশাচের রূপ দর্শন করায়। সেই আঘাত সহ্য করতে না পেরে তিনি উন্মাদ হয়ে যান। গ্রামের ধাইমাও সেই রূপ প্রত্যক্ষ করেছিল। ফলে হৃদযন্ত্র বিকল হয়ে তিনিও মারা যান। পরবর্তীকালে যাদের বাড়িতে এই ধাইমাকে দেখা গিয়েছে তারা আসলে ছিল জমিদার গিন্নির পরবর্তীত রূপ।
সম্ভবত তন্ত্র বলে তিনি থাইমার রূপ ধরে তাদের বাড়ি গিয়েছেন এবং কর্ণপিশাচের আগমনের পথ নিজের হাতে প্রশস্ত করেছেন। এদিকে আমার মন্ত্রোচ্চারণ থেমে যেতেই সে নারী অবয়ব এবং কর্ণপিশাচ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো বলাকর মাহাতোর ঘরের দিকে। আমি তৎক্ষণাৎ কর্তব্য স্থির করে দৌড় আগলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে উঠলাম, আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে। পুরুষ জাতির প্রতি বিদ্বেষ এবং তারই সাথে সকল নারী যাদের গর্ভে রয়েছে কন্যা সন্তান, তাদের সকলের ওপর তুমি ঈর্ষান্বিত। এছাড়াও তোমার আরাধ্যা দেবতা কর্ণপিশাচের নিকট তুমি প্রতিজ্ঞাবদ্ধ তার যে শক্তি বৃদ্ধির জন্য একটি করে কন্যা সন্তানের প্রয়োজন। কিন্তু যেই অনাচার তুমি দিনের পর দিন করে চলেছ তাতে যে তোমার আত্মার কখনোই মুক্তি হবে না। সেই নারী অর্থাৎ জমিদার গিন্নি প্রভাবতী দেবী এবার খিলখিল করে এক পৈশাচিক অট্ট হাসি দিয়ে বললে উঠল, মৃত্যু, মুক্তি সেসব তো কবেই ঘটে গিয়েছে তারানাথ তান্ত্রিক। সেই রাতে যখন আমি জমিদারের বিলাসবহুল অট্টালিকা ত্যাগ করে বাইরে বেরিয়ে আসি, সেই দিনই দক্ষিণের জঙ্গলে আমি আমার প্রভু কর্ণপিশাচকে নিজের শরীর ভক্ষণ করতে দিই, যাতে তার ক্ষুধা নিবৃত্তি ঘটে এবং তারই শরীরে বিলীন হয়ে রয়ে যায়। আমি যে আমার আত্মাকে দান করেছি, সাধনার শর্তই যে এমন ছিল। ওই নায়েব একটা শয়তান, সেই আমাকে এই পন্থা অবলম্বন করতে বলেছিল। ওর ভালো মানুষের মুখোশের আড়ালে রয়েছে এক কদর্য রূপ। জমিদার বাবুকে সেই সুরা আর নারীতে আসক্ত করে তুলেছিল। পরবর্তীকালে সেই নায়েব আমায় এই পথে নিয়ে আসে এবং চুপিসারে তারই ঘরে আমি শুরু করি তন্ত্র সাধনার ক্রিয়া। জমিদার বাবু সেসব কিছুই জানতে পারেননি, কারণ তাকে অন্ধকারে রাখা হয়েছিল। তবে এইসব এখন অতীতের স্মৃতিচারণ ব্যতীত আর কিছুই না। আমার প্রভু যে অভুক্ত, ওই কল্যাণীর পেটের ভেতরে এক রাতের মধ্যে যে অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে কন্যা সন্তান, সে যে এখন ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত। তোমার সাধ্য কি আমাদের বাধা দাও? এই বলে সে আবার ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এসে হঠাৎ করে তার পেটের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে উঠল। আমি দেখতে পেলাম তার পেটটি অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে যেন। এইবার কর্ণপিশাচের দিকে একবার তাকিয়ে মৃদু হেসে নিল সে। কর্ণপিশাচের কদাকার বামুন রূপ এবার তার হাতের তীক্ষ্ণ বাঁকানো নখর দিয়ে আড়াআড়ি ভাবে চিড়ে দিল পেটটা। অদ্ভুতভাবে দেখলাম প্রভাবতীর মুখে বিন্দুমাত্র যন্ত্রণার লেশ মাত্র নেই। সেই পেট দিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো এক লাল মাংসপিণ্ড এবং নারী ভুঁড়ি। তারই সাথে ছোট ছোট কয়েকটি সদ্যজাত কন্যা সন্তান। একই সাথে এতগুলো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘটনা আমার জীবনে প্রথমবার। একই রাতের মধ্যে এত অলৌকিক ঘটনা আমায় বিভ্রান্ত করে তুলল। ধীরে ধীরে সেই সকল সদ্যজাত কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই দেখতে পেলাম তাদের মাথায় দুটি করে শিং এবং তাদের গাত্রবর্ণ কালো কুচকুচে একেবারে। তারা ধীরে ধীরে চার হাত পায়ে ভর দিতে দিতে এগিয়ে আসছে আমাদের ঘরের দিকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই কল্যাণী এক অস্ফুট আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। আমি দেখতে পেলাম তার ফুলে ওঠা পেটের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে এক দিব্য জ্যোতি। ধীরে ধীরে সেই আলো পেট হতে বেরিয়ে ঘরের মাঝে এসে উপস্থিত হলো। সে আলোক জ্যোতিতে দেখতে পেলাম এক নারীকে। তাকে দেখেই আমি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। এই যে স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, স্বয়ং দেবী আবির্ভূত হয়েছেন সময়ের বহু পূর্বেই কল্যাণীর গর্ভে।
আমি বড় জোরে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম। সে আলোক রশ্মি এইবার 100 গুণে বৃদ্ধি পেয়ে চোখের নিমেষে কাঠের দরজা সশব্দে উপড়ে ফেলে দিয়ে বাইরে উপস্থিত হন কর্ণপিশাচ। অতৃপ্ত প্রেতনী রূপে প্রভাবিত হন এবং তাদের মৃত কন্যা সন্তানের প্রেতাত্মাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিমেষের মধ্যে কর্ণবিদারিত আর্তনাদে আমরা উপস্থিত প্রত্যেককে কানে হাত দিয়ে বসে রইলাম। দেখতে পেলাম সেই দিব্য আলোক রশ্মি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে তাদেরকে। ধীরে ধীরে তারা পরিণত হলো এক রাশ ছাইয়ের গাদায়। কার্য সম্পন্ন করে আবারও সেই আলোকপুঞ্জ এসে প্রবেশ করলো কল্যাণীর গর্ভে। গল্প শেষ করে আবারও একটা পাসিং শো ধরিয়ে তারানাথ আমাদের দিকে চেয়ে বললে, অশুভ শক্তির বল সর্বাধিক বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন সাধক তার আত্মাকে অন্ধকারের গর্ভে নিজ হস্তে বিসর্জন দেয়। আমাদের প্রত্যেকের ভেতরেই সেই সত্তা অন্তর্নিহিত রয়েছে। সেদিন রাতেই ভূমিষ্ঠ হন কল্যাণীর সন্তান স্বয়ং মা মহামায়া। গ্রামে ফিরে আসে শান্তি, শান্ত হয় মৃত্যুর শীতলতা এবং শুভ শক্তির জয় হয়। সেই রাতেই মৃত্যু হয় নায়েবের এবং জমিদার বাবু সুস্থ হয়ে ওঠে। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। এরপর তিনি আর কোনোদিনও বিবাহ করেননি। পরবর্তীকালে তিনি আর জমিদারের বেশিরভাগ অংশ ব্যয় করেছিলেন গ্রামের সাধারণ মানুষের কল্যাণের জন্য। আসলে মানুষ যখন নিজের ভুলগুলো শুধরে নিয়ে ঈশ্বরের পথ অনুসরণ করেন তখনই প্রতিষ্ঠা ঘটে শুভ শক্তির। আমরা প্রত্যেকে যে তারই বাহক। জয় শ্রীরাম, জয় হনুমান। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচের রক্ত পিপাসা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আগামী গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।